ট্রাম্পের শান্তির আবেদন কি যুদ্ধের হুঙ্কার নাকি সত্যি আবেদন? আজকের বিশ্ব এক অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। একদিকে যখন মানব সভ্যতা প্রযুক্তির চরম শিখরে, ঠিক তখনই ভূ রাজনীতির সংকীর্ণ দাবার চালে সাধারণ মানুষের জীবন আজ তুচ্ছ হয়ে পড়েছে। মার্কিন রণতরী যখন মধ্যপ্রাচ্যের নীল জলরাশিতে নিজের ছায়া ফেলে এগিয়ে যায়, তখন শান্তিকামী মানুষের মনে প্রশ্ন জাগে, তবে কি আমরা আরো একটি ধ্বংসলীলার সাক্ষী হতে চলেছি? 2026 সালের শুরুতে আমেরিকা ও ইরানের মধ্যকার উত্তেজনা এক নতুন এবং অত্যন্ত বিপজ্জনক মাত্রায় পৌঁছেছে। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে মার্কিন পররাষ্ট্রনীতি আরো বেশি আক্রমণাত্মক হয়ে ওঠায় মধ্যপ্রাচ্য এখন কার্যত একটি টাইম বোমা। আর এই মহাযুদ্ধের মেঘ ঘনিয়ে আসায় বিশ্ব আজ দুভাগে বিভক্ত। বিশেষজ্ঞরা বলছেন রাশিয়া ও চীন প্রচ্ছন্নভাবে ইরানের পাশে রয়েছে। এছাড়া সিরিয়া এবং ইরাকের কিছু অংশ ইরানের বন্ধু হিসেবে পরিচিত। তুরস্ক ও মিশরের মতো মুসলিম দেশগুলো সামরিক হামলার ঘোর বিরোধী। অন্যদিকে ইসরায়েল এই মুহূর্তে আমেরিকার সবচেয়ে বড় মিত্র। এছাড়া ব্রিটেন সহ ইউরোপের কিছু দেশ এবং পার্শ্ব উপসাগরীয় বেশ কিছু দেশ ট্রাম্পের এই কড়া অবস্থানের সমর্থক। তবে প্রশ্ন হচ্ছে, ইরান এবং মার্কিন সংঘাতের মূল কারণগুলো কি? ডোনাল্ড ট্রাম্পের এই রণতরী পাঠানোর রাজনীতি আসলে কতটা শান্তির জন্য? ট্রাম্প কি তবে পেশি শক্তির দাপটে বিশ্বকে শাসন করতে চায়? আমেরিকা কি ইরান আক্রমণ করবে? ভারত একদিকে আমেরিকার ঘনিষ্ঠ কৌশলগত অংশীদার, অন্যদিকে ইরানের চাবাহার বন্দর ভারতের জন্য মধ্য এশিয়ায় ঢোকার প্রধান পথ। তাই কি অবস্থান নিচ্ছে ভারত? নমস্কার, আমি দীপেন, আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আমেরিকা ও ইরানের সংঘাত কি প্রভাব ফেলবে ভূ রাজনীতিতে, পাশাপাশি কি প্রভাব পড়তে পারে ভারতীয় অর্থনীতিতে, তা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় আজ আমার সাথে রয়েছেন আন্তর্জাতিক বিষয়ে বিশেষজ্ঞ শিক্ষাবিদ ডক্টর অভিজিৎ চন্দ এবং বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর সঞ্জয় রায়। আপনাদের দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। ডক্টর চন্দ, ইরানে যে চলমান অভ্যন্তরীণ যে বিক্ষোভের চলছে এই মুহূর্তে, এবং বলা হচ্ছে যে হাজার হাজার মানুষের এখানে মৃত্যু হয়েছে বা মারা হয়েছে, পাশাপাশি আরো কয়েক হাজার, প্রায় 10,000-এর উপর প্রোটেস্টার বা যারা বিক্ষোভকারী তাদেরকে আটক করা হয়েছে। তো এই বিক্ষোভের মূল কারণ কি? ইরানের ওপর আমেরিকার সর্বোচ্চ চাপের নীতির কারণেই কি ইরানের অর্থনীতি এভাবে ভেঙে পড়েছে? নমস্কার। বর্তমান বিশ্বে দেখা যাচ্ছে নতুন একটা ট্রেন্ড, নতুন বলবো না, পুরনো ট্রেন্ড নতুনভাবে এসছে। সেটা হলো কিভাবে একটি রাষ্ট্রের সরকারকে সরিয়ে দেওয়া যায়। দেখা যায় সেই রাষ্ট্রের কোনো একটি ক্ষোভকে, জনসাধারণের ক্ষোভকে উস্কে দিয়ে, আন্দোলন করে, ভায়োলেন্স করে, অতিমাত্রায় করে, সেখানে আরো বেশি লোককে ডেকে নিয়ে এসে আমাদের সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম খবর ছড়িয়ে পাল্টানো যায়। তার উদাহরণ দেখলাম আমরা সিরিয়াতে, তার উদাহরণ দেখলাম বাংলাদেশে, তার উদাহরণ দেখলাম নেপালে। এখন ইরানের ক্ষেত্রে হয়েছে কি, 80-র দশকের পর থেকে 90-এর দশকে যখন আমাদের তথাকথিত সোশ্যালিস্ট ব্লক ভেঙে পড়লো, তখন আমেরিকাকে আর চ্যালেঞ্জ করবার মতো কেউ রইল না। আচ্ছা, তখন দেখা গেল 1979-এ ইরানে যে আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে যে একটা বিপ্লব হলো, ইসলামিক রিভলিউশন, আস্তে আস্তে করে ইসলামিক রিভলিউশন সে বিভিন্ন নামে, কোথাও শিয়া ধর্মাবলম্বী মুসলিমদের, কোথাও সুন্নি ধর্মাবলম্বী, কোথাও ওয়াহাবি, আসলে এরাই হয়ে উঠলো এটা কি বলবো আমেরিকা চ্যালেঞ্জ করবার ক্ষমতার একটা ব্যাপার। এখন হলো কি, 1979 থেকে 2025 পর্যন্ত এই যে এত বছর রাজত্ব করলো, সেইখানে ধর্মের নামে যে ধরনের চাপা দিয়ে কাজ, জোরে কাজ করতে চাইছিল, যে মেয়েদেরকে শিক্ষার থেকে বাইরে রাখার চেষ্টা করা বা তাদের কিভাবে চলাফেরা করবে, কি খাবে, এগুলো অতিমাত্রা যখন রাষ্ট্র কন্ট্রোল করতে শুরু করলো, নতুন যারা জেনারেশন এলো প্রায় 40-45 বছরে, তারা মানতে চাইলো না। এদিকে সেই রাষ্ট্র আবার আমেরিকার বিরোধিতা করে। সোভিয়েত রাশিয়া ছিল, এখন চীন, সে চেষ্টা করছে তাকে বাঁচিয়ে রাখার জন্য। আচ্ছা, মানে যে ইরান একসময় তাহলে আমেরিকার মানে বন্ধু রাষ্ট্র হিসেবে জানা যেত আমেরিকাকে, মানে আপনি 1979-এর কথা বলছেন, 70-এর দশকের আগে বন্ধু কেন ছিল? কারণ ইরানের সব তেল আমেরিকা কোম্পানি তুলতো।
আচ্ছা 79 পর সেই কোম্পানিগুলো রাষ্ট্রায়ত্ত করলো, মানে অর্থাৎ প্রশাসন পরিবর্তন হওয়ার পর রাষ্ট্রায়ত্ত হয়ে গেল, ফলে আমেরিকান কোম্পানিগুলো সেখান থেকে হারালো, সে তেলের কোম্পানিগুলো কর্তৃত্ব হারিয়ে ফেললো। তাহলে সংঘাতের শুরু কি সেখান থেকে? সংঘাতের অর্থনীতি শুরু হলো। আচ্ছা, আস্তে আস্তে করে সেটা পরবর্তীকালে দেখা যায় ইরান একটা আমেরিকার বিরুদ্ধে একটা বিরাট বড় ক্ষমতার কেন্দ্র আপনার আরবিয়ান এই ব্যাপারটাতে, সেখানে হুতি বলুন বা বিভিন্ন গড়ে তোলে যারা আমেরিকার ইন্টারেস্টের প্রতি আঘাত করতে শুরু করলো। আচ্ছা, আমেরিকা সুযোগ খুঁজছিল, দেখা গেল বিশাল বিক্ষোভ শুরু হয়েছে, সেই বিক্ষোভকে আস্তে করে সুন্দর করে চালনা করে দিয়ে এখন এই পর্যায়ে নিয়ে গেছে যে ইরানের যে সরকার, সেই সরকার টলমলো। ইরানই করলো কি, এই গাজার সাথে যে ইসরায়েলের প্রবলেমটা সরাসরি নাক গলালো, এবং ইসরায়েল আমেরিকার সরাসরি বন্ধু দেশ এবং আমেরিকার স্বার্থ রক্ষিত করে ইসরায়েল। ফলে ইসরায়েল আঘাত করলো, আমেরিকা দেখলো একে বেশি দিন টিকিয়ে রাখা যায় না, ফলে বিভিন্নভাবে আমেরিকা চেষ্টা করছে তাদের যে ইরানের লোকেদের যে ক্ষোভ বিক্ষোভ যেটা সরকারের প্রতি আছে তাকে উস্কে দিয়ে, যেটা বাংলাদেশে করেছে, যে সিরিয়া করেছে আসাদকে সরিয়ে দিয়ে, নেপালে করেছে, এটা কিছু করা যায় কিনা, এইটাই এখন ব্যাপার হলো। এখন ইরান লাস্ট চেষ্টা করছে তার টিকিয়ে রাখার জন্য। হ্যাঁ, এটা ঘটনা, ইরান সাধারণ লোকের মধ্যে প্রায় অনেকাংশ চায় না এইভাবে দমিয়ে রাখা সরকারের যে নীতি ধর্মের নামে, এটার বিরুদ্ধে। ওকে, তাহলে ইরানের যেটা আগে যে রেজিম ছিল বা আগে যে প্রশাসন ছিল, আমি আসবো আপনার কাছে। সঞ্জয় স্যার, এই যে ইরানের, আমরা যদি একটু ইতিহাসের প্রেক্ষাপটটা একটু দেখার চেষ্টা করি, যে ইরানের যে আগে শাহ ছিল, মানে 1979 এর আগে, মানে আয়াতুল্লাহ খোমেনি আসার আগে, তার সঙ্গে যে আমেরিকার যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এবং তখনকার যে ইরানের যে পররাষ্ট্রনীতি বা যা ছিল, এখন বলা হচ্ছে যে কোনো কূটনৈতিক সম্পর্ক ছিল না এই বিগত এই মানে 2025 অব্দি, 1979 আয়াতুল্লাহ খোমেনি আসার পর। তার আগে কি সব সম্পর্ক, সব যেভাবে বৈশ্বিক ভূ রাজনীতি যেভাবে চলে, বৈশ্বিক রাজনীতি যেভাবে চলে, ঠিক একইভাবে ছিল কি? নমস্কার। আসলে যদি অভিজিৎবাবু বলছিলেন, তো বেসিক্যালি আমেরিকার সঙ্গে ইরানের সম্পর্ক 1979 পর্যন্ত অত্যন্ত সুমধুরী ছিল, ভালো ছিল। 1951-এ মোসাডেক যখন নাকি প্রাইম মিনিস্টার ছিলেন, তখন উনি ইলেকশনে জেতার পর ইরানের হি টুক এ বেসিক্যালি ভাইটাল ডিসিশন রিগার্ডিং বেসিক্যালি মানে আপনার যে অয়েল ইন্ডাস্ট্রি যেগুলো আছে এগুলোকে রাষ্ট্রীয়করণ করেছিলেন। ওকে, ঠিক আছে। তো আগে এগুলো এই যে তেল কোম্পানিগুলির মালিক ছিল মূলত ব্রিটিশরা, বিপি তো নামে কোম্পানি ছিল, এবং তখন ব্রিটিশরাই আমেরিকার সাহায্য চেয়েছে যে বেসিক্যালি যেহেতু শিল্প তেল কারখানাগুলো যেহেতু এই রাষ্ট্রীয়করণ ন্যাশনালাইজড হয়ে গেল, তো আলটিমেটলি যে পরিমাণে তেল পশ্চিমা দেশগুলো পেত, একতরফা ভাবে নিতে পারতো, সেটা নিতে পারছে না। তো তখন তারা বেসিক্যালি মোসাডেকের বিরুদ্ধে একটা আন্দোলন করলো, এবং মোসাডেককে সরিয়ে এই রাজা যিনি আছে, শাহ যিনি আছেন, ওকে তখন ওনাকে বসানো হলো, রেজা পল্লবীকে। তো উনি বসবার পরে বেসিক্যালি হি অ্যালাউড দ্য উইথড্রয়াল অফ দ্য অয়েল, এবং পশ্চিমা দেশগুলিকে যে যতভাবে সাহায্য করা যায় উনি এটা করেছেন। এবং হি এট দ্যাট টাইম বেসিক্যালি ডিউরিং হিজ পিরিয়ড উনি কিছু মানে যারা নাকি ইরানের লোকের সাধারণ জীবনযাত্রার মানটা উন্নয়ন করতে চেষ্টা করেছেন, সেখানে একটা লবি বা কিছু কিছু লোক মানে ধনী বা কিছু কিছু লোকের কাছে টাকা গিয়েছে, এবং দোজ হু স্টার্টেড বেসিক্যালি সেপারেট টাইপ অফ লিভিং, বলা হয় সেখান থেকে করাপশন শুরু হয়েছে, অন্যরকম করাপশন শুরু হয়েছে, এবং একটা শ্রেণী বেশ টাকা পয়সা বানিয়ে ফেলেছে, আর আরেকটা শ্রেণী একদম আরেকটা শ্রেণী তখন বেসিক্যালি রিজেন্টমেন্ট হচ্ছিল। তো তখন শাহ তার তো পুলিশি ব্যবস্থা সবারই থাকে, সেটাকে দমন পীড়নের মাধ্যমে হোক যাই হোক এটাকে অনেক মানে মেটাবার চেষ্টা করেছিলেন। তখনই সিনে দেখা যায় যে ইসলামিক যে বিপ্লবী, ইসলামিক যে রিভলিউশনারি যে আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে 1979-এ সেখানে একটা পট পরিবর্তন হয়। আচ্ছা, তো পট পরিবর্তন হওয়ার ফলে তো বেসিক্যালি ইরানের যে তেলের ভান্ডারের উপর এই যে আমেরিকার তো দাদাগিরি বা যেটা নাকি কর্তৃত্ববোধ কমে যায়। এরপর থেকে অনেকগুলো ইস্যু আমেরিকার সঙ্গে ইরানের হতে থাকে। যেমন কয়েকটা ঘটনা আমি বলি, যেরকম
1980-তে ডিপ্লোম্যাটিক যে রিলেশনশিপ ছিল সেটা কাট করেছে। এবং আয়াতুল্লাহ খোমেনি যখন নাকি আসলো, আসার পর ইউএস এমবেসিতে তেহরানে ঢুকে প্রায় 52 জন আমেরিকানকে ওরা কিডন্যাপ করেছিল, ঠিক আছে। তো এরপর আবার দেখা যায় যে ইরাক আক্রমণ করলো আমেরিকাকে, সরি ইরানকে, তখন সেই জায়গায় ইরাককে ওরা ব্যাক করলো। পরবর্তী সময়ে দেখা যায় যে জানি ইরানের বিমান নামিয়ে দিয়েছে, গুলি করে নামিয়েছিল, এরকম অনেকই সংঘাতের অনেকগুলো ঘটনা হতে থাকে। লাস্টে যেটা ঘটনা সেটা আমেরিকার সঙ্গে হচ্ছিল সেটা হলো যে পরমাণু অস্ত্র নিয়ে তৈরি করছে। তো এরপর থেকে তো বেসিক্যালি এটা চলছিল, ঠিক আছে। লাস্ট আমরা জানি যে লাস্ট 2025-এও যে 3টে পরমাণু কেন্দ্র মানে ধ্বংস করবার জন্য আমেরিকা বম্বিং করেছে। এখন ইদানিং কালে আবার যে 1979-এ প্রি-79-এ যে একটা পিকচার ছিল, একই রকম পিকচার আবার একই রকমের পিকচার আবার সেই গণবিক্ষোভ। কারণ কি এই যে গণবিক্ষোভ মেটাবার জন্য দেখা যায় যে যারা নাকি আইসিআরসি যেটাকে বলছে ইসলামিক রিপাবলিক যেটা গ্রুপ আছে, কর্পস আছে, ওরা তখন এই দমন পীড়ন বা সাধারণ লোকের উপর অত্যাচার বা নির্বিচারে গুলি, ঠিক আছে, এই মুহূর্তে এটাই দেখা যাচ্ছে। এবং এটাকে ভিত করেই ডোনাল্ড ট্রাম্প শান্তির বার্তার কথা বলে, শান্তির বার্তা, এবং উনি যারা নাকি বলছে যে যাওয়ার জন্য উনি সাহায্য পাঠাচ্ছেন, ঠিক আছে। এখন অনেকেই তো ভেবেছিল হয়তো ইন দ্য মিন টাইম অনেকেই ভেবেছিল যে হয়তো আমেরিকা আক্রমণ করে দেবে, হ্যাঁ, কিন্তু এখনো হয়নি। না, এখন আক্রমণ হয়নি, কিন্তু যে মূল ভাবনা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য, যেখানে বলা হচ্ছে যে ইরাকের যদি জনসাধারণকে মারা হয়, তার ইরাকের নয়, মাফ করবেন, ইরানের রেজিম যদি তার জনসাধারণকে মারে, তাহলে আমেরিকা বসে থাকবে না, আমেরিকা তাহলে তার জবাব দেবে এবং শাস্তি দেবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমেরিকা কেন আরেকটা দেশের সার্বভৌমত্ব রাজ্যের বা দেশের রাষ্ট্রের ভেতরে নাক গলাচ্ছে, অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে, সেটা একটা বিরাট বড় প্রশ্নের বিষয়, এবং এটা প্রত্যেক জায়গায় হচ্ছে। এখন ডক্টর চন্দ্র, এই পারমাণবিক অস্ত্র অর্জনের যে চেষ্টা, সেটাই কি আমেরিকা ও ইরানের এই মুহূর্তের বর্তমান মানে সংঘাতের মূল কারণ, নাকি আরো অন্য কোনো কারণও আছে? যখন কোনো দেশকে আমেরিকা বা কোনো দেশ অ্যাটাক করতে হয়, পৃথিবীকে জানাতে হবে যে আমি কেন তাকে অ্যাটাক করছি, তারা যুক্তিগ্রাহ্য একটা কারণ দিতে হবে। ইরানের ক্ষেত্রে কারণটা হলো ওরা লুকিয়ে চুরিয়ে পারমাণবিক বোমা তৈরি করার জিনিসপত্র জোগাড় করেছে এবং সেটাকে এনরিচমেন্ট করে তৈরি করার চেষ্টা করছে। এটা হলো পৃথিবীতে যে মানে একটা মোটামুটি ভাবে সবাই জানে যে পারমাণবিক অস্ত্র আর কাউকে তৈরি করতে না হয় আমেরিকা রাশিয়া সব একমত হয়েছে। মূল কারণ হলো আমেরিকার এখন যে ক্ষমতা, কর্তৃত্ব করার ক্ষমতা, সেটা হলো পেট্রোলিয়াম কর্তৃত্ব করার ক্ষমতা। ভেনেজুয়েলাকে আমেরিকা যেভাবে রাষ্ট্রপতি তুলে নিয়ে এলো, দখল করলো, আমেরিকা কিন্তু ভেনেজুয়েলা থেকে কোনো তেল কেনে না। আমি আগে বলে রাখি, ভেনেজুয়েলার তেলের কিন্তু আমেরিকার দরকার নাই, কিন্তু ভেনেজুয়েলার তেলটা যদি আমেরিকা কন্ট্রোল করতে পারে, কাকে কি পরিমাণ তেল দেবে, তেলের দাম কি হবে, কোন টাকায় তেল কি ডলার কিনবে কিনে আমেরিকা কন্ট্রোল করবে। এখন দেখা গেছে যে আরবের যে দেশগুলো তেল রপ্তানি করে তা প্রায় সবাই আমেরিকার এই কন্ট্রোলটা মানে। সৌদি আরব, কুয়েত, কাতার সবাই মানে। ভেনেজুয়েলা মানছে না, ইরান মানছে না, সোভিয়েত বা রাশিয়া মানছে না, ঠিক আছে। তো এখন রাশিয়া যাদের সঙ্গে ব্যবসা করে ডলার বাদ দিয়ে যেভাবে হোক, ভারত, চায়না, তাদের উপরে আমেরিকা প্রেসার ক্রিয়েট করেছে। এর বাইরে কোন দুটো দেশ আমেরিকার কথা মানতো না? ভেনেজুয়েলা আর ইরান। ভেনেজুয়েলা অলরেডি আমেরিকা তার কাজ করে দিয়েছে, অর্থাৎ ভেনেজুয়েলাতে ম্যাক্সিমাম তেল চীন পেত, এখন এই মুহূর্তে চীন কোন তেল পাচ্ছে না। চীন যদি ভেনেজুয়েলা তেল নিতে যায়, আমেরিকা শর্ত মেনে নিতে হবে, তার দাম কি হবে, ডলারে দেবে কিনা, কতদূর তেল পাবে, এটা আমেরিকা ঠিক করবে। এর বাইরে রইল কোন দেশ? ইরান। এখন ইরানকে যদি আমেরিকা দমন করতে পারে বা আমেরিকার কে সমর্থন করে এরকম সরকার বসাতে পারে, তাহলে পুরো পৃথিবীর উপর রাশিয়াকে বাদ দিলে আর চীনকে বাদ দিলে, চীনের যে এত তেল নেই, রাশিয়াকে মোটামুটি বাদ দিলে আর সব দেশ যারা তেল রপ্তানি করে আমেরিকার হাতে চলে আসবে। আমেরিকার কিন্তু এমন না যে সব দেশের তেলের আমেরিকার দরকার, যেমন ভেনেজুয়েলা তেল আমেরিকার দরকার, ইরানের তেল আমেরিকা যায় না, কিন্তু আমেরিকার দরকার এই তেল যদি কন্ট্রোল করতে পারি
গোটা পৃথিবী আমার মুঠোয় চলে আসবে, কারণ তেল ছাড়া কোনো দেশ চলতে পারে না এবং তেলটা সব দেশে পাওয়া যায় না। অতএব আমাকে যদি পৃথিবীকে কন্ট্রোল করতে হয়, আমাকে ডলারের প্রাধান্য বাজিয়ে রাখতে হয়, তাহলে আমার কথা শুনে চলবে যেসব দেশ তেল তৈরি করে, এরকম একটা অবস্থা করা দরকার। সে যে মিষ্টি কথাই হোক, লাঠি ঘুরিয়ে হোক, যেভাবে খুশি হোক, সাম দাম দণ্ড ভেদ, এবং তার জন্য কোনটা লোকে বেশি খাবে, যেটা সবাই ভয় পায়, যে ওরা লুকিয়ে চুরিয়ে পরমাণু অস্ত্র তৈরি করছে। এইটা করেই কিন্তু ওরা ইরাককে ধ্বংস করেছে, এইটা করে লিবিয়াকে ওরা অ্যাটাক করেছিল, যে এখানে গণবিধ্বংসী অস্ত্র আছে। সেম ঘটনা ঘটিয়ে এখন ইরানকে ওরা ধরার চেষ্টা করছে। তাহলে এটা একটা জিনিস প্রমাণিত হচ্ছে তাহলে যে বা যে দেশে বা যে রাষ্ট্রে পরমাণু অস্ত্র নেই, বা যারা না নেই বলা যাবে না, ওরা কিন্তু অনেক প্রমাণ দিয়েছে যে ওরা এটা চেষ্টা করছে, চেষ্টা কিন্তু করছে, এটা অস্বীকার করে লাভ নেই, এটা কিন্তু এসছে। IAEA, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি কমিশন, তারা বলেছে যে এত পরিমাণ মানে ইউরেনিয়াম মজুদ আছে, এত পরিমাণে এনরিচ করছে, এটা দরকার নেই করার, এটা কিন্তু ইরান করছে, অস্বীকার করে লাভ নেই, রিসার্চ করছে। ইরানের কি অবস্থা এটা বলে রাখি, ইরান যে এত লোককে মেরেছে, এটা কি ইরানের নিজস্ব সিকিউরিটি ফোর্স মেরেছে? এখন যে খবর বেরিয়ে আসছে, ইরান প্রথম খুব খারাপ অবস্থায় ছিল, কারণ ইরানের যারা পুলিশ বা মিলিটারি, তারা নিজের দেশের ওপর গুলি বর্ষণ করতে অস্বীকৃত জানিয়েছে, টলমল অবস্থা ছিল। তখন করলো গিয়ে পার্শ্ববর্তী ইরাকে প্রায় 50% জনসাধারণ শিয়া, এবং তারা হলো আরবি শিয়া, এরা পার্সি শিয়া, পার্সি এবং আরবি শিয়া থেকে প্রায় 50 বাস যোদ্ধা বলেছে ওরা রিলিজিয়াস ট্যুর করতে, কারণ ইরানে অনেকগুলি সাইট আছে যেখানে যায়, এই বলে 50টি বাসে করে যোদ্ধা নিয়ে এসে, রাত্রেবেলা নিয়ে এসে এদেরকে ঢুকিয়ে, এদেরকে এখন কথাগুলো বেরিয়ে আসছে, এদেরকে গুলি করে মেরেছে। তার মানে এটা প্রমাণিত করে ইরানের অনেক সিকিউরিটি ফোর্স, ইরানের যে এখন যারা ক্ষমতায় আছে তাদের কথা শুনছে না। তো এইটা প্রমাণ করে যে ওপরের যে অংশটা, তাদের যে হ্রাস জনসাধারণ হাতে, এটা আস্তে আস্তে আলগা হয়ে যাচ্ছে। এইটা হলো মোক্ষম সময় একটা রিজিম চেঞ্জ করার। এখন আমেরিকা, ইসরায়েল এবং ইউরোপ, ন্যাটো যে অনেক সদস্যকে নিয়ে ওরা চেষ্টা করছে এই রিজিমকে সরাতে, না হলে আমেরিকার কাছে মাথা নত করতে। ঠিক, আমেরিকা না হলে কর্তৃত্ব থাকবে না, সেটা হচ্ছে মূল কারণ। এখন প্রশ্ন হচ্ছে যে ইরানের বা আমেরিকা ইরান আক্রমণ করবে কিনা, আমেরিকার রণতরী ইরানের দিকে ধাবিত হচ্ছে, সবকিছু গোটা বিশ্ব তাকিয়ে আছে সেই দিকে। কিন্তু আমাদের প্রশ্ন অন্য জায়গায়। আমাদের প্রশ্ন যে ভূ রাজনীতি কোন দিকে যাবে, ডক্টর চন্দ্র অনেকটা কিছু বলেছেন, কিন্তু ভারত কিভাবে প্রভাবিত হতে পারে? ভারতের প্রচুর, প্রথম কথা হচ্ছে যে ভারতের প্রচুর নাগরিক ইরানে কর্মরত রয়েছেন, তাদের কি হবে? এক, তাদের কি আমরা আবার দেখব, তাহলে তাদেরকে ভারত সরকারের ইভাকুয়েট করতে হবে, এক। দুই হচ্ছে যে ভারতের যে এই যে মানে জ্বালানি আমদানি, এতে কি কোন ধরনের প্রভাব পড়বে? দেখুন, একটা ব্যাপার হলো ইরানের থেকে তেল কিনবার যে এমবার্গো, সেটা ইন্ডিয়া অলরেডি ইজ বেসিক্যালি ফলোইং। ভারত ইরান থেকে তেল কিনছে না। আচ্ছা, এখন ব্যাপার হলো ইরান কি করবে? ইরান যদি ভারত তেল কিনে কার কাছ থেকে বেশি? এখন ভারতে এই যে মধ্যপ্রাচ্যের যে মোটামুটি ইরাক, সৌদি আরব, ইউএই, এদিকে রাশিয়া থেকে ইন্ডিয়া তেল কিনে, ঠিক আছে, মোটামুটি ভাবে তেল ওদের কাছ থেকে ইন্ডিয়া কিনে। এখন যদি মাঝখানে যদি দেখা যায়, যদি যুদ্ধ বাঁধে, তাহলে হয়তো ইরান তার যে কৌশলগত চাপ হিসাবে যে হরমুজ প্রণালী আছে, সেটা হয়তো সাময়িক বন্ধ করবার চেষ্টা করবে। পার্মানেন্টলি বন্ধ করতে পারবে সেটা আমি বলছি না, প্রথমত সে বন্ধ করবে, কিন্তু বন্ধ করলেও ধরুন না, এখন তো বেসিক্যালি যারা নাকি হরমুজ প্রণালীটাকে চালু রাখবার জন্য তো অনেক শক্তি আছে, ওরাও চেষ্টা করবে। সুতরাং টেম্পোরারিলি হয়তো সবচেয়ে বেশি সৌদি আরব এবং ইউএই থেকে তেল আমরা অন্য লাইনে ঘুরিয়ে আসবে, উল্টো দিকে। হ্যাঁ, এবং কিন্তু ইরানের যে তেলটা আছে, আমরা তো ইরান থেকে তেল কিনি না। এখন ইরানের তেলটা কি হবে? ইরান তো তেল তো মোটামুটি ভাবে আপনার ওই যে আমাদের যে আছে পাকিস্তানের, যে ওর ভিতর দিয়ে কি জানি কয় বালুচিস্তানের ভিতর দিয়ে তো চীনে হয়তো সাপ্লাই নেয় পাইপলাইনে। এখন যেটা অভিজিৎ বাবু বলছিলেন যে তেলের উপর একটা ব্যাপার, এখন ভেনেজুয়েলার তেল যদি বন্ধ হয়ে যায়, ভেনেজুয়েলাতে যে পরিমাণে ইনভেস্ট করেছিল চীন, এখন তো তেলটা নিতে পারছে না চীন। এখন বেসিক্যালি ইরানের তেলটা কি হবে? এখন ইরান থেকে তো আমরা তেল কিনছি না,
যদি হরমুজ প্রণালীটাকে যদি আনইন্টারাপ্টেড রাখা যায় তাহলে তো বেসিক্যালি আমাদের তেল আমদানি তাহলে কোনো সমস্যা নেই, হচ্ছে না, আই ডু নট ফাইন্ড। ওকে, তো এখন ইরানের যদি যেটা সমস্যা হতে পারে, when বেসিক্যালি যদি ইরানের সাপ্লাইটা বন্ধ হয়ে যায়, ইরানের সাপ্লাইটা যেটা নাকি আমার মনে হয় ভূ রাজনীতিতে ইরাক কেন চীন বারবার ইনভলভ হতে বাধ্য হবে বলে আমি মনে করি, যদি ইরানের সাপ্লাই বন্ধ করে দিতে পারে, বন্ধ হয়ে যায়, পাইপলাইন বন্ধ করে দিয়ে, ঠিক আছে, ইন দ্যাট কেস বেসিক্যালি ভেনেজুয়েলা থেকে তো চীনের বন্ধ হয়ে যাচ্ছে, চীন বন্ধ, সুতরাং তাহলে চীন প্রভাবিত হবে সবচেয়ে বেশি, তাহলে সবচেয়ে বেশি হবে, এবং চীনকেই টার্গেট করা হচ্ছে সবচেয়ে বেশি। টার্গেট করা হচ্ছে। চীনের পিছনে আরেকটা দুটো কারণ আমার মনে হয় আমেরিকার মাথায় আছে, সেটা হলো একটা হলো যে রেয়ার ম্যাটেরিয়ালস, মোটামুটি যেগুলো রেয়ার আর্থ ম্যাটেরিয়ালস আছে এগুলো অধিকাংশ রেয়ার আর্থ ম্যাটেরিয়ালস এর মালিক হলো চীন। চীন সেগুলো আমেরিকাকে সাপ্লাই করে না, বন্ধ করে দিয়েছে, আপাতত এক্সপোর্ট বন্ধ রেখেছে। এখন চীনকে যদি ওই আরেকটা যেটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস, যদি মিনারেলসটা যদি আটকে দিতে পারে, পেট্রোলিয়াম যদি আটকে দিতে পারে, দেন চায়না উইল অলসো বি ডিপেন্ডেন্ট। ঠিক আছে, চায়নাকে ফোর্স করা যাবে, কারণ এখন যতই স্যাংশন দেওয়া হোক, যাই হোক না, কিন্তু আমেরিকা কিন্তু চীনের সঙ্গে কিন্তু এই যে হেগেমনিক্যাল যেটা ওয়ারটা চলছে, কার আধিপত্য থাকবে, সেখানে কিন্তু আমেরিকা চীনের সঙ্গে ততটা কিন্তু মানে আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, চীনের সঙ্গে কিন্তু বেসিক্যালি নেক টু নেক একটা মানে পর্যায়ে চলছে। তো সুতরাং চীনকে সেইভাবে কিন্তু মানে টেরিফ যুদ্ধে যেরকম আমাদেরকে যেরকম 50% টেরিফ দিয়ে আমরা যেরকম রাশিয়া থেকে তেল কিনতাম, এখন আমরা অনেকটা কমিয়ে দিয়েছি। ঠিক আছে, তো এই যে চাপগুলো যে সৃষ্টি করছিল, এই চাপগুলো কিন্তু আমেরিকাকে সেভাবে দিতে পারছিল না। এখানে একটা জিনিস আমি ব্যক্তিগত মনে করি যে বেসিক্যালি যদি হরমুজ প্রণালীটাকে যদি if হরমুজ প্রণালী রিমেইনস বেসিক্যালি ওয়ার্কিং, বা হরমুজ যদি, যেহেতু আমরা তেল ইরান থেকে কিনছি না আলটিমেটলি, ভেনেজুয়েলার তেল যেহেতু উপরে যেহেতু কর্তৃত্ব যেহেতু আমেরিকার রয়ে গিয়েছে, মধ্যপ্রাচ্য ইচ্ছা করলেই তেলের দামটা উঠানামা করাতে পারবে না, যেটা নাকি আমেরিকা হয়তো বারবারই দেখছিল যে বেসিক্যালি তেলের দামটা নিয়ে বারবারই ইন্টারন্যাশনাল যে একটা ব্যাপার আছে, সেখানে তেলের দাম নিয়ে যে ওই মিডল ইস্ট কান্ট্রিগুলি প্রায় ইন্টারন্যাশনাল ইকোনমিকে একটা বিশাল একটা প্রভাব ফেলার চেষ্টা করত। দিস ওয়াজ দ্য রিজন হোয়াই বেসিক্যালি আমেরিকা তখন বলেছিল, যখন নাকি কোভিড হয়েছিল, ভারতকে বলেছিল যে ইউক্রেন যখন নাকি আক্রমণ করে, ইন্ডিয়াকে বলেছিল ইউ পারচেজ অয়েল ফ্রম দ্য রাশিয়া, কারণ তেলের বাজারটাকে যাতে ওয়ার্ল্ড ইকোনমিটাকে যাতে সাস্টেনেবল রাখা যায়, চালু রাখা যায়। তো সুতরাং ইরান তো সুতরাং আমাদের আই ডু নট ফাইন্ড দ্যাট আমেরিকা যদি আক্রমণ করেও তার ইম্প্যাক্ট, যুদ্ধের ইম্প্যাক্ট অনেক অন্যরকম হতে পারে, সেটা হতে পারে, কিন্তু মানে ভারতের তেল আমদানির উপর খুব একটা ইম্প্যাক্ট হবে না আপনি আপাতত দেখে তাই মনে হয় আর কি। ঠিক, এখানে আমেরিকার আরেকটা বিষয় হচ্ছে যে আমেরিকা ইনভলভমেন্ট যখন গোটা বিশ্বে আমরা যখন ভূ রাজনীতি দেখি, ডক্টর চন্দ্র, আমেরিকা শুধু অর্থনীতি নয়, সামরিকভাবে ইনভলভমেন্ট হচ্ছে। আবার উল্টো দিকে চীন, আমরা বলছি যে চীন খুব নেক টু নেক চলছে এই মুহূর্তে আমেরিকার সঙ্গে, কিন্তু চীন কিন্তু সামরিকভাবে ইনভলভমেন্ট নেই। চীনের শুধু ফোকাস অর্থনীতিতে। তো কোনো একটা জায়গাতে বলা হচ্ছে যে 2028-29 নাগাদ আমেরিকার অর্থনীতি ক্র্যাশ করতে পারে, সেই জায়গায় চীনের কি অবস্থান হতে পারে, মানে কি এখন করা হচ্ছে? এখন দেখুন, অনেকগুলো চিন্তা ভাবনা করে আমেরিকা এই কাজগুলো করছে। চীনের টার্গেট হলো আগামী 1-2 বছরের মধ্যে তাইওয়ানকে নিয়ে নেওয়া, ছলে বলে কৌশলে। তাইওয়ানকে নিতে গেলে তার যে আশেপাশে সমুদ্র অঞ্চল, এটা অলরেডি আমেরিকা বলছে এটা আমার সাউথ চায়না সি, 3 লাইন না 7 লাইন ওরা বলেছে। অর্থাৎ আস্তে আস্তে চীন এবার যুদ্ধ করে না, আগে তাইওয়ান যে অঞ্চল আছে তার মোটামুটি 500-600 কিলোমিটার বা 1000 কিলোমিটার এলাকা চীন নিষিদ্ধ করে দিয়েছে, তারপর তাইওয়ানকে একা করে ধরবে। যুদ্ধ করতে গেলে কি লাগে? যুদ্ধ করতে গেলে আমার বোমা লাগে আর পেট্রোলিয়াম না, কারণ আমার তেল না হলে প্লেন ট্রেন উঠতে পারবে না। আমেরিকা আস্তে আস্তে করে ভেনেজুয়েলা এবং ইরানকে যদি কাট করে দেয়, মোটামুটি ভাবে চীনের যা তেলের আমদানি তার 30% করে যেগুলি আমেরিকার বা ওপেক কান্ট্রি থেকে, যেখানে করলে আমেরিকা কিছু বলবে না, আর 70% করে সেই সব দেশ থেকে যেগুলো আমেরিকা বারণ করে রেখে দিয়েছে, মানে রাশিয়া, ভেনেজুয়েলা এবং ইরান। ভেনেজুয়েলা, ইরান মিলে প্রায় চীনের 25% মতো তেল দেয়। এর মধ্যে ভেনেজুয়েলা নাই মানে 10-12% তেল আমেরিকা এখন স্টপ হয়ে গেছে। এখন যে ইরানকে স্টপ করে দেয়, চীন আর সাহস করবে না
তাইওয়ানকে অ্যাটাক করতে, কারণ তার কয়েকদিন পর তেলের আর থাকবে না। এখন চীন অর্থনীতিতে শক্তিশালী কিনা, চীন শক্তিশালী তার এক্সপোর্ট ওরিয়েন্টেড অর্থনীতির জন্য। চীন সবচেয়ে বেশি এক্সপোর্ট করে, রপ্তানি করে আমেরিকার বাজারে। আমেরিকার বাজার যদি চীন হারায়, তা চীনের প্রায় 20% যে অর্থনীতি, যে এক্সপোর্ট অর্থনীতি এটা করে, সেটা ধসে যাবে। ফলে চীন এই মুহূর্তে আমেরিকা লড়াই করতে গেলে আমেরিকা পুরো তেল বন্ধ করে দেবে, চীনের বাজার আমেরিকা বা চীনকে ঢুকতে দেবে না, এবং সবচেয়ে বড় কথা ন্যাটোকে লেলিয়ে দেবে। ন্যাটোর যারা দেশ আছে, ন্যাটো আমেরিকার কথা শুনতে বাধ্য। ইউক্রেন যুদ্ধ দেখা গেছে ইউক্রেনকে পুরোপুরি আমেরিকা বাঁচিয়ে রেখেছে অস্ত্র দিয়ে। ফলে এই মুহূর্তে চীন চেষ্টা করবে না, কিন্তু গ্রিনল্যান্ড ইস্যুতে তো আবার দেখা যাচ্ছে নেটোর বিভিন্ন নেটোভুক্ত দেশগুলোর সঙ্গে আমেরিকার একটা দূরত্ব সৃষ্টি হচ্ছে বলা হচ্ছে। কথার মধ্যে দূরত্ব সৃষ্টি হচ্ছে, কিন্তু আপনি জিজ্ঞাসা করুন ইউরোপের যে প্লেনগুলো, ট্যাঙ্কগুলো, মিসাইলগুলো ভরসা করে রাশিয়ার সাথে যুদ্ধ করছে ইউরোপ, সব তো আমেরিকার। তো আমেরিকা যদি F-35 প্লেন না দেয়, আমেরিকা যদি সাবমেরিন না দেয়, আমেরিকান যদি আপনার ট্যাঙ্ক, যুদ্ধের ট্যাঙ্ক না দেয়, স্যাটেলাইট যদি না দেয়, তো ওরা যুদ্ধ করবে কি ইউরোপ? ইউরোপের ক্ষমতা নেই 3-4 বছর যুদ্ধ করার। ফলে আপনি মুখে যাই বলুন না কেন, আপনার পরিস্থিতি এরকম, আপনি আমেরিকার কথা শুনতে বাধ্য। এবং আমেরিকা কোন সুযোগটা নিচ্ছে? আগে ছিল দ্বিমেরু বিশ্ব, অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন একদিকে ছিল, মার্কিন যুদ্ধ একদিকে ছিল। ফর দ্যাট রিজন আমেরিকা কিছু সমঝে চলতো। এখন তো রাশিয়াও নেই, চীনের অবস্থায় রাশিয়া যা নিতে পারছে না, ফলে আমেরিকান অপ্রতিদ্বন্দ্বী। ভারত এই মুহূর্তে আমেরিকা অনেক কিছু পছন্দ করছে না, কিন্তু এটা খেয়াল রাখবেন ইরানের সাথে ভালো সম্পর্ক, কিন্তু ইরান কিন্তু আগে বিভিন্ন ব্যাপারে কাশ্মীর নিয়ে নাক গলাতো, ইদানিং এটা বন্ধ করেছে। এবং আপনি খেয়াল করে দেখবেন আমেরিকা কিন্তু আস্তে আস্তে করে ইসলামিক দেশগুলোকে ঠান্ডা করছে। সিরিয়াকে ধ্বংস করা হলো, আমেরিকা নতুন একটা সরকার বসালো, এরা উগ্রপন্থী ডিক্লেয়ার্ড, তারপর ওদেরকে বসানো হলো। ইয়েমেনের কি অবস্থা, ইরাক ধ্বংস হলো, এখন ওরা চেষ্টা করছে ইরানকে আটকানোর। ফলে আস্তে আস্তে করে ইসলামিক যে মাথা তোলার চেষ্টা করছে আমেরিকার বিরুদ্ধে, যেই জিগির হোক না কেন সেটা, যেটা আমরা দেখি 90-এর দশকের পর সোশ্যালিস্ট আস্তে করে বিলীন হয়ে গেল তাদের যে ব্যাপারগুলো, এইটা আমেরিকার চেষ্টা দমন করে দিয়ে পুরো তেলের ক্ষমতা তার হাতে নিয়ে আমেরিকার হাতে নিয়ে নেওয়া। এখন এই যে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সঙ্গে বাণিজ্য করার দেশগুলোর উপর যে অতিরিক্ত 25% শুল্ক আরোপের যে মানে হুমকি দিয়েছেন, তার পরিপ্রেক্ষিতে ভারতের কৌশলগত যে চাবাহার বন্দর প্রকল্পের ভবিষ্যৎ কি হতে পারে? মানে ভারত কি মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে বিকল্প পথ হিসেবে ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর, যেটা মানে INSTC বলা হচ্ছে, সেটাকে ভারত কি গুরুত্ব দেবে? অ্যাকচুয়ালি ইউরোপ আমেরিকা যেটা গুরুত্ব দিচ্ছে সেটা হলো কি, আপনার বোম্বে থেকে দুবাই হয়ে, সৌদি আরব হয়ে, জর্ডান হয়ে, ইসরায়েল হয়ে একটা রাস্তা, এইটাকে বেশি গুরুত্ব দিচ্ছিল। পরবর্তীকালে যখন এই ঝামেলা শুরু হয়ে গেল, তখন ভারত আরেকটা গুরুত্ব মানে পথ দিল সোভিয়েত ইউনিয়ন, যে ভারত, ইরান, আজারবাইজান, রাশিয়া হয়ে আপনার রাশিয়া পর্যন্ত এটা একটা পথ দিল আর কি। এখন মুশকিলটা হয়েছে ভারতের ম্যাক্সিমাম বাণিজ্য ইউরোপ আর আমেরিকায় যায়। ভারতের যত এক্সপোর্ট তার 50% উপর হলো ইউরোপ আর নর্থ আমেরিকা। ফলে এদের সঙ্গে বাণিজ্য করতে হলে ওরা যেভাবে চলবে ভারতকে সেইটা একটু হলো মেনে চলতে হবে, সেই রুটটা মানতে হবে। কারণ ইসরায়েল ভারতের বন্ধু। আপনি কয়দিন আগে দেখলেন ইউনাইটেড আরব এমিরেটস প্রেসিডেন্ট দৌড়ে ভারতের কাছে এসছে, কয়দিন আগে এসেছিল, এই যুদ্ধ হলে আমাকে কে সাহায্য করবে, ওরা কোন দিকে নেই, ভারতের দিকে এসছে। ফলে ইসরায়েল, সৌদি আরবও সেই অর্থে ভারতের বিরোধিতা করছে না। ফলে এই রুটটা অনেক বেশি সিকিউর। ইরানে যে রিজিম চেঞ্জ হয়ে যায়, এখন যদি ভারত এখন যারা বর্তমান রিজিম তার সঙ্গে কোনো চুক্তি করে, পরে রিজিম নাও মানতে পারে, যেটা ভেনেজুয়েলার সাথে হলো, চীনের সঙ্গে চুক্তি হলো, এখন চীনে কিছুই পাচ্ছে না। ফলে ভারতকে ধৈর্য ধরতে হবে, ঠিক আছে। কিন্তু এখানে যে পরিষ্কার করা দরকার রোল অফ পাকিস্তান। পাকিস্তান ইসলামিক ঐক্যের কথা বলে, ইসলামিক দেশ বলে, দেখা গেছে ইরানের যখন প্রথম অ্যাটাক করেছিল ইসরায়েল এবং আমেরিকা, তখন দেখা গেল এখনই খবরগুলো আসছে গোপনে প্রচুর পাকিস্তান থেকে তথ্য গেছে, তথ্য গেছে পাকিস্তান থেকে, প্রচুর তথ্য পাকিস্তান দিয়েছে ইরানের বিরুদ্ধে গুপ্তচরের মাধ্যমে। এটা কিন্তু এখন মোটামুটি প্রমাণিত, এটা প্রমাণিত হয়ে গেছে এবং এটা তখনই মানে সেই ঘড়ি থেকে শুরু করে সবকিছু তখন থেকে বেরিয়ে গেছিল তখনই। ওকে স্যার, এই যে 2026, আচ্ছা ওই চা বাহারের যে কথাটা আপনি বললেন, এটা আমি একটু স্লাইড একটু কথা যোগ করি। সেটা হলো
এই যে চা বাহারে বোধহয় আমাদের বোধহয় এখন বোধহয় যে অলরেডি যে চা বাহারে তো অলরেডি ইরানের যে স্যাংশনের কথা বলা হয়েছিল 25%, ইন্ডিয়াকে কিন্তু একটু টাইম লিমিট দিয়েছে, যেটা এপ্রিল 2026 অব্দি আছে মেয়াদ। এপ্রিল অব্দি, হ্যাঁ। তো এখন বেসিক্যালি এর মধ্যে হয়তো যেটা সবচেয়ে বড় সুখবর হতে পারে আমার মনে হয়, যদি ভারত এবং আমেরিকার মধ্যে যদি ট্রেড ডিল হয়ে যায়, ঠিক আছে, হয়তো সেই স্যাংশনটা তো উঠেও যেতে পারে। কারণ কি, কারণ যেটা নাকি যেহেতু ওইটা দিয়ে আপনার আফগানিস্তান এবং ওইদিকে সেন্ট্রাল এশিয়াতে যে আমাদের যে কানেক্টিভিটি থ্রু আজারবাইজানের মাধ্যমে যেটা হওয়ার কথা, তো আলটিমেটলি এই রাস্তায় যদি চাবার পোর্টটা যদি ইন্ডিয়ার কাছে থাকে, আমেরিকার আলটিমেটলি কোনো অবজেক্টিভ ডিরেইলড হবে না। কারণ কি, তাতে দেখা যাবে কি, এটা যদি বরঞ্চ থাকে, ইন্ডিয়া যদি, চায়না যদি এই খুব বেশি ইরানের সঙ্গে যদি মানে যদি তেলের লাইন যদি পাইপলাইন যদি সাপ্লাই যদি এগুলো যদি বন্ধ না হয়, দেন আমেরিকা স্ট্র্যাটেজিক্যালি মে নট বেসিক্যালি রেস্ট্রিক্ট ইন্ডিয়া, বলতে পারে যে ঠিক আছে, ইউ কন্টিনিউ অপারেশন ইন দি চাবার পোর্ট, ঠিক আছে। এবং এপ্রিল সেটা এখন ডিপেন্ড করছে ভারত আর মার্কিন মুলুকের ট্রেড ডিল কি হবে, ট্রেড ডিল হবে। সুতরাং অলরেডি যেহেতু 2026 এপ্রিল অবধি যেহেতু আছে, তাই এই পিরিয়ডে আমার মনে হয় গভর্নমেন্ট ইজ বেসিক্যালি খুব বেশি চা বাহার সম্পর্কে খুব বেশি সিদ্ধান্ত নিচ্ছে না, যেহেতু টাইম আর এই 3 মাসে অনেকটাই গোসলো পলিসি, একটু ধোঁয়াটা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে যে কি হতে চলেছে পুরো যদি যায়। কিন্তু এখন এই যে 2026 সালে ভারত যখন ব্রিক্সের সভাপতিত্ব করছে এবং ইরানও মানে এখন এই জোটের পূর্ণ সদস্য, তখন এই যুদ্ধকালীন পরিস্থিতি ভারতের উপর কি ধরনের চাপ সৃষ্টি করতে পারে? ইট ইজ বেসিক্যালি ভেরি মানে নরেন্দ্র মোদীকে, ভারত সরকারকে বেসিক্যালি একটু, যেহেতু ব্রিক্সের যেহেতু ভারতবর্ষ সভাপতিত্ব অলরেডি তো নিয়েছে, অলরেডি কি জানি কয় এই ওয়েবসাইট ওপেন হয়েছে, লোগো দিয়েছে। সুতরাং দেখুন, বেসিক্যালি ব্রিক্সের যে সাউথ সাউথ যে ব্যাপারটা আছে, এটার দিকে তো নিশ্চয়ই লক্ষ্য রাখবে। তো ততক্ষণ অব্দি না আমার মনে হয় আমেরিকা ইন্ডিয়ার প্রতি ক্ষুব্ধ হবে, যতক্ষণ দেখবে যে বেসিক্যালি ইন্ডিয়া ইজ নট হেল্পিং চায়না বা ডি-ডলারাইজেশনের পক্ষে ইন্ডিয়া স্টেপ নিচ্ছে না, ততক্ষণ পর্যন্ত ওইটাকে ইন্ডিয়া আমার মনে হয় সেফগার্ড দিয়েই চলার চেষ্টা করবে। এই জায়গাটার ইস্যু, আমেরিকা ফিল্ডস ব্রিক্স কান্ট্রিগুলোকে ভয় পায় বা ব্রিক্স কান্ট্রিগুলোকে থ্রেট করবার একমাত্র আমেরিকার যে একটা চিন্তা, যে সেটা হলো যে আমেরিকা ভাবছে যেহেতু ব্রিক্স ভুক্ত কান্ট্রিগুলো নিজেদের মধ্যে নিজেদের কারেন্সিতে ব্যবসা করছে, তাতে ডলারের আধিপত্য কমে যাবে, নতুন কারেন্সির আবির্ভাব হতে পারে। নতুন কারেন্সি মানে কি, চাইনিজ মুদ্রা যেটা আছে, ইন্ডিয়াও তো চায় না যে বেসিক্যালি চাইনিজ মুদ্রা ইউনান মানে বেসিক্যালি মানে রুল করুক, ঠিক আছে। এটা তো আমরা এখন বলা হচ্ছে একটা কমন একটা ইউনিট বলে একটা কারেন্সি, মানে ইউনিটের নাম এখনো ঠিক হয়নি, কিন্তু ওইটা কতখানি হবে, এটাতে আমেরিকা, এটা চায়না হয়তো সেটাতে অ্যাপ্রুভাল দেবে না, রাজি নাও হতে পারে। এটাও একটা হেগেমনিক্যাল একটা ব্যাপার আছে, চায়না এবং ইন্ডিয়ার মধ্যে ওই জায়গাটা একটা আছে, ব্রিক্সের মধ্যে ক্লেশ একটা আছে। সুতরাং যতক্ষণ পর্যন্ত না ইন্ডিয়া বেসিক্যালি টেকিং এন অ্যাক্টিভ রোল রিগার্ডিং বেসিক্যালি ডি-ডলারাইজেশন, ততদিন অবধি ওই জায়গাটা আমেরিকার ক্ষুব্ধ হওয়ার কারণ নেই, ক্ষুব্ধ হওয়ার কারণ নেই। ওকে, অনুষ্ঠান সময় ফুরিয়ে যাচ্ছে। ডক্টর চন্দ্র, এই যে মানে আপনার কি মনে হয় ব্রিক্স প্লাসের সংহতি রক্ষায় ভারত কি ধরনের এই মুহূর্তে মধ্যস্থকারী মানে ভূমিকা কি নেবে? ভারত একটা খুব ভালো জায়গাতে আছে, যেহেতু ব্রিক্সের সভাপতি আছে, ব্রিক্সের অনেক কিছু নিয়ম নীতি ভারত পরোক্ষভাবে ডিল করবে। এখন আমেরিকা জানে ব্রিক্সে যারা আছে তারা অসম্ভব শক্তিশালী দেশ, ফলে ভারতকে একইভাবে চাপিয়ে দিতে পারবে না, তো ভারত পাল্টা দেওয়ার ক্ষমতা রাখবে। কারণ রাশিয়া, চীন এগুলো ভারতের, এইসব দেশের প্রেসিডেন্ট ভারত এখন মোটামুটি ভাবে। সঞ্জয় স্যার যেটা বলছিলেন, আমেরিকার তো একটাই প্রোগ্রাম, আমার ডলার অর্থনীতি পৃথিবীতে আমার যে আধিপত্য সেটা বজায় আছে কিনা, সেটাই যদি কোনো আঁচ না পড়ে, এবার ব্রিক্স হোক আর গ্রিক্স হোক, এটা দেখে আমেরিকা যায় আসে না। ভারত বরং একটা খুব ভালো জায়গাতে আছে। ভারত পরিষ্কার বলবে, ব্রিক্সের সভাপতি আমি, ব্রিক্সের অনেক নিয়ম তোমার পছন্দ না, আমি এগুলি তখনই করব যদি আমার থেকে তুমি ভালো এইসব যা করেছো উইথড্র করে না নাও। এখন আমেরিকার প্রেসিডেন্ট দেখবে চীন, ভারত, রাশিয়া যাতে এক না হয়ে যায়, এটা আমেরিকা বড় একটা ব্যাপার আছে। কারণ পৃথিবীতে এই মুহূর্তে প্রথম 10টা দেশের মধ্যে 3টে দেশই আছে বা 12 দেশের মধ্যে, এবং তারা খুব রাইজ করছে, এটা একটা বিরাট বড় ব্যাপার।
আর এইটার জন্য আমেরিকার সাথে ভারত বরং দর কষাকষির বিরাট বড় সুযোগ পাবে। আর সত্যি কথা বলি, হয়তো বা ভারতের দিক থেকে দেখলে ইরান এদেরকে যেভাবে আমেরিকা দমন করছে এটা হয়তো যৌক্তিক না। অন্তত ভারতে যে ধরনের সমস্যার সম্মুখীন হই আমরা, কাশ্মীর পরে সমস্যা, পেট্রো ডলার বলুন যাই বলুন, আমি আর এটা বেশি খুলে বলছি না, এগুলো আস্তে আস্তে স্থিমিত হয়ে যাচ্ছে। আচ্ছা, স্থিমিত হয়ে যাচ্ছে বলেই কাশ্মীর থেকে 370 তুলে নেওয়ার পর সেরকম কিছু করতে হয়নি। এখন অনেক কিছুই কমে যাচ্ছে। আপনি যাদের বাংলাদেশ দেখছেন, পাকিস্তান দেখছেন, সব আস্তে আস্তে স্থিমিত হয়ে যাবে। ওকে, এটাও কিন্তু ঘটনা। ভারত বরং আমি বলবো একটা খুব ভালো জায়গায় আছে প্রেসিডেন্ট হওয়াতে। আমেরিকার সাথে দর কষাকষিতে ভারত পজিশনে আছে এই আর মুহূর্তে। ইরানের সাথে ভারতের সম্পর্ক এখন যেরকম ছিল, শাহপল্লবীর সময় মোটামুটি খারাপ ছিল না, ঠিক মানে কৌশলগত অবস্থান একই থাকবে বলে কারণ আপনি কি, ভারত যে পেট্রোল কিনে, ভারতের সবচেয়ে কাছে পেট্রোল বিক্রি করে ইরান, জাস্ট আরব সাগরের পারেই তো ইরান, চাবাহার পর। ফলে ভারত ওইখান থেকে তেল কিনতে পারলে সবচেয়ে কম সময়ে এবং ট্রান্সপোর্ট সবচেয়ে কম ব্যবহার করে, কারণ সবচেয়ে কাছে সবচেয়ে কম পড়বে ভাড়া, ভারতের লাভ হবে। অতএব ভারত ইরানের তেল পাবে, এটা কোনো ব্যাপার নাই। দেখা যাক কবে এটা আমরা উঠতে পারি সামনে। ওকে সঞ্জয় স্যার, সময় বেশি নেই, 2 মিনিট সময় আছে হাতে। আর আপনার কি মনে হয় ভারতের অবস্থান এই মুহূর্তে কি ধরনের হওয়া উচিত? এক ব্রিক্সের সভাপতিত্ব, এখানে কৌশলগত অবস্থান, ইরানের সঙ্গে সম্পর্ক যা আছে তা একই রকম থাকবে, আর আমেরিকার সঙ্গে ভারত কি নতুন ভাবে কোনো কিছু ট্রেড ডিল নিয়ে দর কষাকষির, আপনি যেটা বলছিলেন ট্রেড ডিল নিয়ে তো আজকে তো দেখলাম যে প্রেসিডেন্ট যে ট্রাম্পের এবং যে ওনাদের সেক্রেটারি একজন বলছিলেন বেসিক্যালি হয়তো বরফ গলেছে এবং ইন দ্য ভেরি ভেরি মানে কামিং উইথ, এবং যে এক্সট্রা টেরিফ যেটা নাকি আমরা নাকি রাশিয়া থেকে তেল কেনার জন্য যে 25% টেরিফ লাগানো হয়েছিল সেটা উঠে যাচ্ছে, এবং কয়েকটা সেক্টর বাদ দিয়ে হয়তো ইন্ডিয়ার সঙ্গে মোটামুটি ফাইনালাইজেশনের দিকে আছে। আশা করা যায় সহসাই ট্রেড ডিল সম্পন্ন হবে, আর সম্পর্ক হবে। আর আমেরিকার সঙ্গে যদি আমাদের ট্রেড ডিল সম্পর্ক যদি হয়ে যায়, সবচেয়ে বড় ব্যাপার হলো ইন্ডিয়া যেটা নাকি ইদানিং কয়েকদিনের মধ্যে যেটা নাকি ইউরোপিয়ান কান্ট্রিজের সঙ্গে আমাদের যে ট্রেড ডিল হচ্ছে, সুতরাং ইন্ডিয়া ইজ ইন বেটার পজিশন নাও। ইন্ডিয়া ইজ এ বেটার পজিশন। আর ইরানের যে সম্পর্কটা আছে, অভিজিৎ বাবুর সঙ্গে আমি মানে মোটামুটি একমত যে ওইখানে যদি ইরানে যদি চেঞ্জ হয়, রেজিম চেঞ্জ হয়, ইন্ডিয়ার যে সোশিও যে পলিটিক্যাল যে টার্মোয়েল গুলো আমরা মাঝে মাঝে লক্ষ্য করি, দিস উইল অলসো বি বেসিক্যালি কাম ডাউন। এবং সারা পৃথিবীতেই যদি ইরানে যদি রেজিম চেঞ্জ হয় সেগুলো কমে যাবে। হ্যাঁ, যে নাকি আপনি যে এই যে বিভিন্ন ধরনের যে মানে আমাদের তেল আমদানির পথ যে সমস্ত ডাকাত যে সর্দার বা যে বলা হচ্ছে আর কি, সেগুলো কমে যাবে, সবগুলোই কমে যাবে। সময় ফুরিয়ে গেছে। ডক্টর চন্দ্র, এক কথা, যুদ্ধ হচ্ছে দেখছেন, আমেরিকা অ্যাটাক করছে বলে মনে হচ্ছে, তো এত বড় বড় যুদ্ধ জাহাজ নিয়ে আসছে, তো মনে হয় না ক্রিকেট ফুটবল খেলার জন্য আসছে, অনেক কিছুই মুভ করানো হচ্ছে। এখন আরেকটা কথা মনে রাখবেন, ইরান যদি দুর্বল হয় ভারতের পক্ষে সুবিধা, দুর্বল ইরানকে ডিল করা যে কোন দেশের পক্ষে সুবিধা। আর এখানে মনে রাখবেন তেলের দাম নিয়ন্ত্রণ করতে একটা সময় আমেরিকাকেও বলে কয়ে করতো ওপেক, অর্গানাইজেশন পেট্রোল এক্সপোর্টিং কান্ট্রিজ। এখন যতগুলি কান্ট্রি আছে সব আমেরিকার তাবে চলে এসছে। ফলে ওপেকের যে সঞ্জয় স্যার যেটা বল, যখন দাম বাড়ানো দাম কমানো, এগুলো কিন্তু বন্ধ হবে। মানে দুর্বল মধ্য এশিয়া না কি বলে এটাকে, পশ্চিম এশিয়া যা তেল রপ্তানি করে, এইগুলি আস্তে আস্তে করে তাদের যে রিজিম গুলো যারা এগুলো করতো, এগুলো আস্তে করে আমেরিকা পুরো কন্ট্রোল নিয়ে আসছে। এবং চীন যখন দেখবে তার পেট্রোলিয়ামের অবস্থা শুকিয়ে যাচ্ছে, এটা মনে রাখবেন কেন ট্যারিফ গুলো দেওয়া হয়েছে। বিস্তারিত আলোচনার সময় নেই, মানে যুদ্ধ হচ্ছে স্যার, আপনার কি মনে হয়? যুদ্ধ হবে, অবশ্যই একটু হবে, যুদ্ধ হবে। তো আমার মনে হয় যে ইরানের যে এখন যে বর্তমান পরিস্থিতি, যে টার্মোয়েল চলছে, দিস ইজ দ্য রাইট টাইম ফর দ্য আমেরিকা টু অ্যাটাক। ইন্টারভেনশন, রাইট টাইম টু ইন্টারভেনশন। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। ডক্টর চন্দ্র, আপনাকেও ধন্যবাদ। সঞ্জয় স্যার, আপনাকেও ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আমেরিকা ও ইরানের মধ্যকার এই সংকটে যদি সামরিক শক্তির দাপটি শেষ কথা বলে, তবে তার খেসারত দিতে হবে গোটা মানব সভ্যতাকে।
তেলের মূল্যের ঊর্ধ্বগতিতে বিশ্ব অর্থনীতি পঙ্গু হবে, হাজার হাজার পরিবার উদ্বাস্তু হবে এবং এক অনির্দিষ্টকালের অস্থিতিশীলতা গ্রাস করবে মধ্যপ্রাচ্যকে। ভারত বা দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য শান্তি কোনো বিলাসিতা নয়, বরং উন্নয়নের অপরিহার্য শর্ত। তাই বিশ্ব শান্তি বজায় রাখার স্বার্থে সংঘাতের পথে না হেঁটে কূটনীতির পথে হাঁটা এবং পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি সম্মান জানানো সবচেয়ে বেশি প্রয়োজন। ইরান ইস্যুতে নজর রেখেছে গোটা বিশ্ব, আমরা নজর রাখছি। আর আপনারা দেশ দুনিয়ার সব খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।